যে ফ্রন্ট গেট সেখানে গেটের এই যে বিল্ডিং এর এই যে স্পটটা দেখতে পাচ্ছি এখানে একটা হাততালি যদি এইভাবে বাজাতাম একদম ওপরে ওই যে রাজার দরবার অত দূর পর্যন্ত আওয়াজ চলে যেত। এখানকার যারা প্রহরীরা ছিল তারা হাততালির মাধ্যমে ওনাদের সতর্ক করে তুলত। এখন আমি দাঁড়িয়ে আছি হায়দ্রাবাদের গোলকুন্ডা ফোর্টের সামনে। এই যে আমার পিছনে এটা হচ্ছে গোলকুন্ডা ফোর্ট। এই গোলকুন্ডা ফোর্ট যেমন তেমন ফোর্ট নয়। হ্যাঁ বন্ধুরা, এই গোলকুন্ডা ফোর্টের মাটি থেকেই পাওয়া গেছিল ভারতের সব থেকে সেই দামি হীরা কোহিনূর হীরা, যেটি বর্তমানে এখন ভারতবর্ষে নেই, আছে ব্রিটেনের জাদুঘরে। হাই ফ্রেন্ড, দিস ইজ কৌশিক এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল পারিজাত ওয়ালটার। এই গোলকুন্ডা ফোর্টের ভিতরে যদি যাও সেখানে দেখতে পাবে অনেক Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings. এসে পৌঁছলাম জুবলি হিলস চেকপোস্টে। এখান থেকেই অটো ধরে যাবো গোলকুন্ডা ফোর্ট। The night's young and it's just begun as she puts her hand in mine. সেকেন্দ্রাবাদ মেট্রো স্টেশন থেকে স্টার্ট করেছিলাম আমাদের জার্নি সকাল 11:30টায়। এসে পৌঁছলাম মেট্রো ধরে জুবলি হিল চেকপোস্টে। জুবলি হিল চেকপোস্টে নেমে অটো রিজার্ভ করলাম। ভাড়া পড়বে 180 টাকা গোলকুন্ডা ফোর্ট যাওয়ার জন্য। তবে যদি তুমি একা আসো তাহলে এখান থেকে উবের মোটো বুক করতে পারো সস্তা করার জন্য। তাতেও মোটামুটি ওরকমই নেবে, 120-130 টাকার নিচে নেবে না। এই গোলকুন্ডা ফোর্ট অন্য যে কোনো সাধারণ ফোর্টের থেকে অনেক আলাদা, যেটা এর মধ্যে ঢুকলেই বোঝা যায়। হ্যাঁ বন্ধুরা, এই গোলকুন্ডা ফোর্টেই আছে শব্দের মায়াজাল। ভারতের ঐতিহাসিক যুগের তখনকার দিনে মানুষ এই শব্দের মায়াজাল কিভাবে এখানকার আর্কিটেকচারের সাথে একটা মিশ্রণ তৈরি করেছিল এবং শব্দকে কিভাবে তারা একে অপরের সাথে কানেক্ট করার জন্য ইউজ করেছিল, অ্যাপ্লাই করেছিল অ্যাকুয়াস্টিক সায়েন্স, সেটা এই গোলকুন্ডা ফোর্টের আনাচে কানাচে প্রমাণ পাওয়া যায়। তারই দৃশ্য তুলে ধরতে আজ চলে এসেছি হায়দ্রাবাদের গোলকুন্ডা ফোর্টের সামনে। তো চলো বন্ধুরা, যাওয়া যাক, আজকের ব্লগ শুরু করা যাক এখান থেকে। চটপট 20 টাকার এন্ট্রি টিকিট কেটে ঢুকে পড়লাম গোলকুন্ডা ফোর্টের ভিতরে। বন্ধুরা, আজকের গল্পটা এক কথায় অ্যামেজিং হতে চলেছে, যার মধ্যে আছে কমপ্লিট ট্রাভেল গাইড, ইতিহাস না বলা মানুষের কথা, আর থাকবে ভারতীয় স্থাপত্য শিল্পের অপূর্ব নিদর্শন। হ্যাঁ বন্ধুরা, আমাদের ভারতবর্ষের পূর্বজরা যে মডার্ন আর্কিটেকচার, অ্যাকুয়াস্টিক সায়েন্স তার ব্যবহার অনেক আগে থেকেই জানতো, তার আসল উদাহরণ হলো আমাদের দেশ ভারতবর্ষের তেলেঙ্গানা রাজ্যের হায়দ্রাবাদ শহরে অবস্থিত এই গোলকুন্ডা ফোর্ট। এখানে এলে নজর কাড়বে এখানকার স্ট্রাকচার, জিওমেট্রিক শেপ, লাইট রিফ্লেকশনের সায়েন্স এবং তার অ্যাপ্লিকেশন। ওয়েট, সব থেকে বড় চমক শব্দের মায়াজালের খেলা। এখানকার পর্দা দেওয়ালগুলি সেই খেলা খেলে। সো লেটস এক্সপ্লোর গোলকুন্ডা ফোর্ট। এখন আছি গোলকুন্ডা ফোর্টের যে ফ্রন্ট গেট সেখানে। এই ফোর্টে ঢোকার জন্য টোটাল 9টা দরজা ছিল এর মধ্যে, কিন্তু এখন বর্তমানে এন্ট্রি গেট এটা। এন্ট্রি গেটের এই যে বিল্ডিং এর এই যে স্পটটা দেখতে পাচ্ছ, এখানে জাস্ট একটা হাততালি, দুটো হাততালি, এটার বিভিন্ন সংকেত ছিল। তো একটা হাততালি যদি এইভাবে বাজাতাম একদম ওপরে ওই যে ওখানে রাজার দরবার অত দূর পর্যন্ত আওয়াজ চলে যেত। অর্থাৎ শত্রুপক্ষ এখানে যদি হামলা করতে আসতো কখনো, তখন এখানকার যারা প্রহরীরা ছিল তারা হাততালির মাধ্যমে ওনাদের সতর্ক করে তুলত।
অর্থাৎ বালাহিসার যে মূল প্রবেশদ্বার সেখান থেকে বিভিন্ন হাততালির বিপদ সংকেত দুর্গের পর্দা দেওয়ালের মাধ্যমে প্রতিফলিত হয়ে পৌঁছে যেত একদম উঁচুতে অবস্থিত রাজ দরবারে। এই রাজ দরবারটি ছিল এই দুর্গের সবথেকে উচ্চতম অবস্থান। এখন দাঁড়িয়ে আছি রাজ দরবারের ওপরে, যেখান থেকে গোটা দুর্গটিকে সুস্পষ্ট দেখা যায়। সামনে দেখা যাচ্ছে সেই গোলকুন্ডা ফোর্টের রাজ দরবার বা রাজসভা। আর এইভাবেই শত্রুপক্ষের হামলার অনেক আগে থেকেই দুর্গবাসী সজাগ ও সাবধান হয়ে উঠত। এক কথায় এই বালাহিসার প্রবেশদ্বার ভেদ করে দুর্গে প্রবেশ শত্রুপক্ষের এক প্রকার অসম্ভব ছিল। শুধু কি তাই, এই যে প্রবেশদ্বারের উপরে যে ফাটক, ওটির মাধ্যমেই গরম তেল ঢেলে দেওয়া হতো শত্রুপক্ষের উপর। প্রবেশদ্বারের ছাদে এই ডায়মন্ড কাটিং শেপই হলো এখানকার শব্দের মায়াজালের মূল চাবিকাঠি। শত্রুপক্ষের কাছে এই প্রবেশদ্বারটি খুঁজে পাওয়াও ছিল এক প্রকারের চ্যালেঞ্জ, কারণ বাইরে থেকে এই প্রবেশদ্বারটিকে কোনোভাবেই দেখা যেত না। দুর্গের চারিদিকের যে প্রাচীর সেটি এমনভাবেই তৈরি করা যে এই প্রবেশদ্বারটি কোনোভাবেই খুঁজে পাওয়া যাবে না। বালহিসার মূল প্রবেশপথ পার করে একটু সামনে এগিয়ে যেতেই ডান পাশে চোখে পড়ল ছেলে ছোকরাদের ভিড়, একটা 250 কেজি ওজনের লোহার পাথরকে ঘিরে। कितना किलो वेट है? 250 किलोग्राम। আসলে এই 240 থেকে 250 কেজি ওজনের এই পাথর স্তম্ভটিকে যে প্রহরী এক হাতেই অনায়াসে তুলে নিতে পারত, তাকেই চাকরিতে বহাল করা হতো এই গোলকুন্ডা ফোর্টে। দেখি অরবিন্দ স্যার ওঠাতে পারে কিনা। अच्छा ना, अभी एक नया बंदा आया है, देखते हैं। ओह, उठाया है। ঠিক এই রকমই এই দুর্গের দেওয়ালের প্রত্যেকটি পাথর ও ইটের পরতে পরতে লুকিয়ে রয়েছে এখানকার মানুষের ঔদম্য সাহসিকতা ও বীরত্বের কাহিনী। ঠিক তেমনি ঔরঙ্গজেব ও আবদুল্লাহ খান পানিনির ষড়যন্ত্র ও বিশ্বাসঘাতকতার ঘটনা। আবার অন্যদিকে হিন্দু নারী ভাগমতী ও মুসলিম রাজা মোহাম্মদ কুলি কুতুব শাহর অমর প্রেম কাহিনী। আর এই প্রেমের নিদর্শন স্বরূপই কুলি কুতুব শাহ তৎকালীন হায়দ্রাবাদ শহরের নামকরণ করেছিলেন তার প্রেমিকার ভাগমতীকে উৎসর্গ করে ভাগনগর। 1143 খ্রিস্টাব্দে রাজা প্রতাপরুদ্র কাকাতিয়া রাজবংশীয় রাজা, যারা ওয়ারাঙ্গলের বাসিন্দা, তারা এই ফোর্টটি আসলে নির্মাণ করেছিলেন। তো আমরা এন্ট্রি গেট দিয়ে ঢোকার পরে এবার এগিয়ে যাচ্ছি সামনের দিকে। এই গোলকুন্ডা ফোর্টে এন্ট্রি গেটে ঢোকার পরে ডান দিকে টার্ন নিলে তারপরে র্যাম্পের মতো স্লোপ করা আছে। ওই র্যাম্পের মতো স্লোপের উপর দিয়েই তোমাকে উঠে যেতে হবে একদম গোলকুন্ডা ফোর্টের যে রাজার যে সমাবেশ হতো সেখানে। তেরোশো 63 খ্রিস্টাব্দে রাজা কৃষ্ণদেব ওয়ারাঙ্গলের রাজা ছিলেন। তাদের যে কাকাতিয়া রাজবংশীয় রাজাদের যে রাজধানী ছিল সেটা ছিল ওয়ারাঙ্গল। তো 1363 খ্রিস্টাব্দে রাজা কৃষ্ণদেব এই গোলকুন্ডা ফোর্ট, এই গোলকুন্ডা ফোর্টকে হস্তান্তর করেছিলেন মোহাম্মদ শাহকে। এইভাবেই হিন্দু রাজা থেকে মুসলিম রাজাদের হাতে হস্তান্তরিত হয়েছিল এই গোলকুন্ডা ফোর্ট। পরবর্তীকালে মুসলিম যে রাজবংশদের আমলে এই ফোর্টটিকে আরও ডেভেলপ করা হয়, আরও রিইনোভেট করা হয়। বাইরে থেকে এই দুর্গ যেমন দুর্ভেদ্য, অন্যদিকে দুর্গের ভিতরও এটি একটি গোলকধাঁধা। শত্রুপক্ষের হাত থেকে বাঁচতেই এই কৌশল। হ্যাঁ বন্ধুরা,
আপনারা যখন এই দুর্গে ঘুরতে আসবেন প্রবেশদ্বারে স্থিত রুট ম্যাপ অথবা গাইড নিয়ে ঘুরবেন। তা না হলে দুর্গের অনেক নিদর্শন, ওপরে ওঠার সঠিক রাস্তা সহ অনেক অজানা ইতিহাসের স্বাদ থেকে আপনারা বঞ্চিত হয়ে যেতে পারেন। পরবর্তীকালে 1518 থেকে 1687 খ্রিস্টাব্দে এই ফোর্টটি আসলে কুলি কুতুব শাহ বংশধরদের হাতে হস্তান্তরিত হয়েছিল, এই গোলকোন্ডা ফোর্ট। তবে এই যে পাহাড়ের উপরে যে এত বড় ফোর্ট বা কেল্লা, এখানে মানুষ বাস করত, তো এখানে জল সরবরাহ কী করে হতো? হাউ দ্য ওয়াটার ইজ কামিং টু দিস ফোর্ট ফ্রম দ্য ডাউন, সেটাই তোমাদের দেখাবো যে অনেক পুরনো দিনেও কিভাবে ভারতের যে সংস্কৃতি বা আর্কিটেকচারের যে নমুনা, তারা মানে এখনকার দিনে বলতে গেলে যে সিভিল ইঞ্জিনিয়ারিংদের যে প্ল্যান, সেই সব সায়েন্টিফিক প্ল্যানগুলো আগেকার দিনে কিভাবে মেনটেন হয়েছিল। তো সেটাই দেখাবো তোমাদের। এখানে জল কিভাবে সরবরাহ করা হতো, পাম্পের মাধ্যমে জল সরবরাহ করা হতো, তার প্রমাণ আমি দেখাচ্ছি। এই যে আমার সামনে আমি দেখাই তোমাদের, দেখতে পাচ্ছ জলের পাইপের এখনও ধ্বংস পড়ে আছে। আরও যদি ভালোভাবে দেখায়, এই যে এগুলো হচ্ছে এক একটা হোলস, যেগুলো জলের পাইপ। এই পাইপের মাধ্যমেই নিচ থেকে জল আনা হতো। আসলে তখনকার দিনে তো ইলেকট্রিসিটি ছিল না ঠিকই, কিন্তু হ্যান্ড পাম্পের মাধ্যমে, অর্থাৎ নিচে থেকে হাতের মাধ্যমে ঘুরিয়ে ঘুরিয়ে হাইড্রোলিক সিস্টেম ইউজ করে নিচে থেকে জল এখানে ওপরে তোলা হতো, এবং তার জন্য অনেক ট্যাঙ্কও আছে। দুর্গ থেকে প্রায় 8 কিলোমিটার দূরে অবস্থিত দুর্গম চেরেবু নামে এখনও একটি জলাশয় আজও বিদ্যমান। সেখান থেকেই সাইফন পাম্প সিস্টেমের মাধ্যমে জল নিয়ে আসা হতো দুর্গের বিভিন্ন জলাশয়ে তা স্টোর করে রাখার জন্য। বাইরে থেকে আনা এই জল প্রথমে দেওয়া হতো পশু বা ঘোড়াদের মধ্যে, তারপর মানুষেরা ব্যবহার করত। মূলত আত্মরক্ষার জন্যই এই কৌশল। সামনে দেখা যাচ্ছে সেই স্টোর ওয়েল বা জলাশয়। এখন যাচ্ছি ওপরে, ওই যে একদম ওপরে যে রাজ দরবার আছে ওখানে আমরা যাব। তবে তার আগে কিছু হিস্ট্রি এই গোলকোন্ডা ফোর্টের বলি তোমাদের। মোহাম্মদ কুলি কুতুব শাহ 4th কিং ছিল কুতুব শাহ রাজবংশের। উনি ওনার যে ওয়াইফ বা লাভার ছিল, নাম ছিল ভাগমতী। তো ভাগমতী ওনার যে প্রেমিকা ছিলেন, তো তার নামে এই গোলকোন্ডা ফোর্টের যে রাজবংশের যে এই জায়গা, এই নগরটির নামকরণ করেছিলেন তিনি ভাগনগর, তার প্রেমিকার নামকে উৎসর্গ করে। যদি তোমাদের দেখাই, এই যে হায়দ্রাবাদ সিটি দেখতে পাচ্ছ, এই হায়দ্রাবাদ সিটি এই কারণেই এর আর এক নাম হচ্ছে ভাগনগর। যেটা বলছিলাম যে পাইপের মাধ্যমে জল এসে সেগুলোকে তো স্টোর করতে হবে। তো এই দেখো আমার পিছনে এক একটা চেম্বার, যে জলের যে ওয়াটার রিজার্ভয়ার, সেগুলো এইভাবে স্টোর করা হতো। এইভাবে অনেক ট্যাঙ্ক আছে বা জমা করার স্টোর আছে, যেখানে জল, শস্য, মানে তখনকার দিনের খাবার, সেগুলো সমস্ত এখানে স্টোর করা হতো। তো আপাতত এটা হচ্ছে যে জলের ট্যাঙ্ক সেগুলো। তবে খুব খারাপ লাগে যখনই আমি যে কোনো জায়গায় ঘুরতে যাই, এইগুলো দেখতে পাচ্ছ এখানে কত প্লাস্টিকের বোতল, কত আবর্জনা স্তূপ করে রাখা হয়েছে। সত্যি আমি সেটা বারবারই বলি, যে কোনো জায়গায় ঘুরতে গেলে, যে মানুষেরই তৈরি কত সুন্দর সৃষ্টি থাকে, অথচ আবার সেই মানুষই সেই সব সৃষ্টিশীল জায়গাগুলিকে এত বাজেভাবে নোংরা করে, যে পরবর্তী প্রজন্ম যে সেগুলিকে আবার দেখবে, আবার যে তাদের মনের মধ্যে গেঁথে রাখবে আগেকার পূর্বপুরুষদের সৃষ্টি, সেটা তারা পাবে না। কারণ আমাদের জন্যই, প্রেজেন্ট যারা আমরা মানুষ, সব কিছুই নষ্ট করে ফেলছি। ইতিহাস আজও কথা বলে। গোলকোন্ডা ফোর্টের ধুলোর আস্তরণেই লুকিয়ে রয়েছে কঠিন বিচারের গল্প, যার মধ্যে ভক্ত রামদাসের জীবনী সে এক করুণ কাহিনী।
1674 সালে আব্দুল হাসান তানাশা এই গোলকোন্ডার রাজত্বকালে যে শাসন করেছিলেন তিনি, সেই সময়ে তার খাজাঞ্চি বা তহবিলদার তিনি ছিলেন রামদাস। সেই রামদাস কিছু রাজস্ব গরিবের মধ্যে দান করেছিলেন বা কোনো ভালো কাজে সেটি কাজে লাগিয়েছিলেন। পারমিশন বা রাজার যে অনুমতি তার নেওয়ার আগেই তিনি দান করেছিলেন কিছু গরিবের মধ্যে এবং ভালো কাজে। তো সেই কারণে তখনকার দিনের রাজা তাকে শাস্তি দিয়েছিলেন। এই যে আমার সামনে দেখতে পাচ্ছ, এটি হলো রামদাসের যে কালকোঠরি অর্থাৎ জেলখানা। রাজা তিনি রামদাসকে খুবই স্নেহ করতেন এবং খুবই বিশ্বস্ত ছিল। এই কারণেই একটি শস্যাগারকে খালি করে ভক্ত রামদাস ওরফে গোপান্নাকে রাজা এখানে বন্দি করে রেখেছিলেন। সাধারণ বন্দীদের সাথে তাকে রাখেননি। শোনা যায় ভক্ত রামদাস একটি রাম মন্দির প্রতিষ্ঠা করার কাজেই রাজার সেই রাজস্ব কাজে লাগিয়েছিলেন। এই ঘটনার শাস্তিস্বরূপ রামদাসকে 12 বছর এই জেলখানাতে কাটাতে হয়েছিল। যদিও এটি জেলখানা বললে ভুল হবে, কারণ ভক্ত রামদাস এখানেই প্রতিষ্ঠা করেছিলেন হনুমানজি সহ বিভিন্ন দেবদেবীর মূর্তি। সামনে ধরা দিচ্ছে সেই সমস্ত দেবদেবীর মূর্তি, যার পুজো এখনও নিয়মিত হয়ে থাকে এখানে। কিংবদন্তি অনুযায়ী রাজা স্বপ্নাদেশ পান রামদাসকে মুক্ত করার। আবার এও শোনা যায় শ্রীরাম ও লক্ষণ গ্রামের 2 মানুষের রূপ ধরে রাজার সেই অর্থ শোধ করে এবং রামদাসকে মুক্ত করে। এই সবই এখানকার গাইডদের গল্পকথা এবং গোলকুন্ডা ফোর্টের চারপাশের মানুষের বিশ্বাস বা আস্থা। সে যাই হোক, ভক্ত রামদাস প্রকৃত একজন রামের পূজারী, সে বিষয়ে কোনো সন্দেহের অবকাশ থাকে না। ভক্ত রামদাসের জেলখানাকে ডান হাতে রাখলেই উপরে উঠে যাচ্ছে একটি সিঁড়ি। এই সিঁড়ি বেয়ে উপরে উঠলেই অনেকটা উপরে পৌঁছানো যায় গোলকুন্ডা ফোর্টের। এখন আছি গোলকুন্ডা ফোর্টের অনেকটা উপরের অংশে, যেখান থেকে হায়দ্রাবাদ শহরের এক ঝলক তোমাদেরকে দেখায়। ওই যে ওটা হচ্ছে হুসেন সাগর লেক ওখানে আছে, ঠিক আছে। আর আমরা ঠিক এই পাশ থেকে যাত্রা শুরু করেছিলাম, সেকেন্দ্রাবাদ যে রেলওয়ে স্টেশন সেখান থেকে। জাস্ট হুসেন সাগরের যে অ্যাসেম্বলি হল তার পাশে দেখা যাচ্ছে বিড়লা মন্দির। তবে এর নিচে ওই যে যেটা এন্ট্রি দরজা ছিল, ওখান থেকেই হাততালি বাজালে পুরো সাউন্ড রিফ্লেক্ট হয়ে 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 একদম রাজার মহল এর ওপরে আছে। সেখানে এখনও যেতে আমাদের বাকি আছে, ওই দিকটাতে আমরা এবার যাবো। হ্যালো ফ্রম চারমিনার। হাই ফ্রেন্ড, দিস ইজ কৌশিক অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল পারিজাত ওয়ার্ল্ড ট্রাভেল। হ্যাঁ, আমি কৌশিক বড়বে পারিজাত, আর তোমরা দেখছো আমার চ্যানেল পারিজাত ওয়ার্ল্ড ট্রাভেল। এখন আমি আছি হায়দ্রাবাদের গোলকুন্ডা ফোর্ট। আর এই যে আমার পিছনে হায়দ্রাবাদ বলতেই যে চারমিনার বোঝায়, সেই চারমিনার, আসল চারমিনার, যে অরিজিনাল চারমিনার, সেটি হলো এই গোলকুন্ডা ফোর্টের চারমিনার। এখান থেকেই কপি করে এখন যেখানে চারমিনার আছে, পুরনো যে হায়দ্রাবাদের বাজার, সেটা এখান থেকেই কপি করা হয়েছিল। এই চারমিনার যে অরিজিনাল চারমিনার, তার আরও অনেক কাছে গিয়ে আমি তোমাদের দেখাবো। আসলে এটি হলো একটি মসজিদ এবং এর স্থাপত্যটি লক্ষ্য করলে দেখা যায় এটির মধ্যে 2টি মিনার। তবে মজার কথা হলো এই 2 মিনারওয়ালা মসজিদের নকশাকেই অনুকরণ করে হায়দ্রাবাদ শহরের দ্য মোস্ট আইকনিক ভার্সন এবং বর্তমান চারমিনারটি তৈরি করা হয়েছিল। খুব ভালোভাবে যদি লক্ষ্য করা যায় তাহলে এই 2 মিনারের ওপর পদ্ম ফুল এবং ফুলের ওপর গম্বুজ লক্ষ্য করা যায়। এর অর্থ হলো হিন্দু রাজত্বের ওপর মুসলিম রাজত্বের আধিপত্য। এও শোনা যায় এই গোলকুন্ডা ফোর্টের কোনো একটি জায়গা থেকেই বর্তমান হায়দ্রাবাদের পুরনো বাজারের চারমিনার পর্যন্ত একটি সুড়ঙ্গ ছিল। এখন তা পুরোপুরি বন্ধ করা আছে। তো নিচ থেকে অনেকটাই উপরে উঠে এসেছি, এখনও যে রাজদরবার সেখানে পৌঁছতে বাকি। তবে অনেকটাই সিঁড়ি দিয়ে বা স্লোপ দিয়ে উঠলাম, জল তেষ্টা পেলো, কিছু শুকনো খাবার খেলাম, ক্লান্ত তো হয়েই যাব যেই আসবেন। তো স্যার, আপনি কি বলেন যে বয়স্কদের এখানে আসার জন্য রেকমেন্ড করবেন? দেখো, মনে জোর থাকলে, হাঁটুর প্রবলেম না থাকলে উঠতেই পারেন। সিঁড়িটা খুব ছোট ছোট আছে, উঠতে বেশি অসুবিধা নেই। আর বাকি উপর উঠলে যখন সিন দেখবেন তো অনেক ক্লান্ত যেটা আছে সেটা কমে যায়। তো মানে নতুন কিছু দেখতে গেলে একটু তো কষ্ট করতেই হবে, তবে যখন দেখতে পাবেন নতুন কিছু, তখন সব কিছুই, মনের যতই ক্লান্তির ছাপ থাকুক সেগুলো সব মুছে যাবে। যাই হোক, আপনারা যখন আসবেন তখন একটু শুকনো খাবার
একটু জলের বোতল এগুলো কিন্তু ক্যারি করবেন, তাহলে কি হবে কোল্ড ড্রিঙ্ক কোল্ড ড্রিঙ্কস খাওয়াটা ঠিক নয় যদিও, তবুও ক্লান্তি দূর করার জন্য একটু তো খাওয়া যেতেই পারে। তো যখন আসবেন আপনারা এইগুলো মাথায় রাখবেন। আর আমি তো বলবো অবশ্যই একবার হায়দ্রাবাদ এলে এই জায়গাটি কোনোভাবেই মিস করা উচিত নয়। তো যাই হোক, কথা না বাড়িয়ে ব্লগটা আমরা কন্টিনিউ করি, দেখাই তোমাদের এরপরে আরও কী কী এখানে দেখার আছে। এই যে আমার সামনে দেখা যাচ্ছে এটা হচ্ছে ইলেম্মা টেম্পল, দুর্গা টেম্পল এবং কালী টেম্পল এখানে আছে, ঘুরিয়ে দেখাবো তোমাদের। এই ইলেম্মা টেম্পল বা মহাকালী জগদম্বা মন্দিরের প্রত্যেক বছরেই জুন জুলাই মাসে দক্ষিণ ভারতের যে বিখ্যাত বোনালু উৎসব পালন করা হয় তা এখানেও পালন করা হয় মহা ধুমধাম সহকারে। এই মন্দিরের কিন্তু বহু প্রাচীন ও ঐতিহাসিক। এই মন্দিরকে নিয়েও রয়েছে বিভিন্ন গল্পকথা। তবে শোনা যায় এই মন্দিরের গর্ভগৃহ থেকেই নাকি একটি সুড়ঙ্গ গিয়ে মিশেছে ওল্ড হায়দ্রাবাদ শহরের চারমিনারে, যেটি এখন বর্তমানে বন্ধ করে দেওয়া হয়েছে। এখানকার স্থানীয়রা বলে এই যে মা দুর্গার মন্দির, এদিকে মা কালীর মন্দির, আর এই যে ওপরে যে চট্টান বা পাথরটা দেখতে পাচ্ছ এটা আসলে নন্দী, যে আমাদের হিন্দু মতে নন্দীর যে স্ট্রাকচার বলে তার একটা শেপ আকারে এই চট্টানটা দাঁড়িয়ে আছে, এটাই বিশ্বাস করা হয় এখানে। এই হলো দিওয়ানে খাস বা যেখানে রাজ দরবার বসতো। এইটি হচ্ছে সব থেকে উঁচু জায়গা গোলকুন্ডা ফোর্টের মধ্যে। তো চলো এর ওপরে একবার উঠে দেখি, এখান থেকে গোটা হায়দ্রাবাদ শহরটা কেমন লাগে সেটা দেখা যাবে। আর তার সাথে আগেকার দিনের যে রাজা বাদশারা শাসন করতেন, দরবার বসাতেন, বিচার সভা হতো, সেটি দেখে আসি চল। তো এখন দাঁড়িয়ে আছি যে রাজদরবার গোলকুন্ডা ফোর্টের উপরে, সেখানে এখান থেকে সমস্ত হায়দ্রাবাদের শহর 360 অ্যাঙ্গেলে দেখা যায়। তবে এই জায়গাটি থেকে যদি আপনারা বিকেলবেলা যদি আসেন এখানে, তাহলে সানসেট দারুণভাবে দেখা যায়। আমার সামনে ওই যে দূরে যদি দেখা যাচ্ছে ওটা হচ্ছে কুতুব শাহ টম, অর্থাৎ কুতুব শাহর সমাধি। এই গোলকুন্ডা ফোর্ট থেকেই দেখা যায়। এখান থেকে 10 মিনিট মতো লাগবে ওখানে পৌঁছতে। ওখানেও আর্কিটেকচারের যে নমুনা পুরনো দিনের, তখনকার দিনে যে মডার্ন সায়েন্সকে ইউটিলাইজ করে যে বিল্ডিংগুলো করা হয়েছিল তার নিদর্শন এই গোলকুন্ডা ফোর্টে যেমন আপনারা পাবেন তার নিদর্শন, ঠিক তেমনই যে জায়গাটা দেখালাম কুতুব শাহ টম, ওখানেও আমি গেছি। তো ওখানে যদি যান তাহলে সেখানকার হিস্ট্রি এবং আর্কিটেকচারের যে নমুনা সেটা আপনারা দেখতে পাবেন। এখন দাঁড়িয়ে আছি সব থেকে উঁচু পয়েন্টে গোলকুন্ডা ফোর্টের, আর এখান থেকে এই জায়গাটি থেকে দেখো কেমন লাগে পুরো হায়দ্রাবাদ শহরটিকে। ওই যে নিচে ওগুলো হচ্ছে রানীদের থাকার জায়গা ছিল, ওই এই রাস্তাটা দিয়ে আমরা নিচে নামবো, তারপর ওখানেও যাবো এরপর। আর ওই যে এন্ট্রি দরজা, ওখানেই যখন ক্ল্যাপ করা হচ্ছিল বা হাততালি দেওয়া হচ্ছিল তার শব্দ এইসব বিভিন্ন যে কার্টেন দরজা আছে, অর্থাৎ পর্দা দরজা যেভাবে আর্কিটেকচার অনুযায়ী বানানো হয়েছিল সেই অনুযায়ী ওই কার্টেন দরজার মাধ্যমে প্রতিফলিত হয়ে শব্দগুলো বিভিন্ন পাথর, দেওয়াল সমস্ত জায়গায় প্রতিফলিত বা রিফ্লেক্ট হয়ে আস্তে আস্তে একদম যে শেষ পয়েন্ট এই যে রাজদরবার, এখানে পর্যন্ত এই শব্দটা, হাততালি শব্দটা এখানে আসতো, এখনও আসে। এখানে যদি চুপচাপ দাঁড়ানো যায় অনেক সময় ওখানকার হাততালি শব্দ এখানে শোনা যায়। এটার আসল উদ্দেশ্যই হচ্ছে যদি এই গোলকুন্ডা ফোর্টে কোনো শত্রুপক্ষ হামলা করতে আসতো তাহলে এই শব্দবিজ্ঞান বা অ্যাকোয়াস্টিক সায়েন্সকে কাজে লাগিয়ে এখানের যারা রাজ তথা প্রহরী তারা সতর্ক হয়ে যেত, ওই দরজার পিছনে যারা, দরজার কাছে যারা প্রহরী আছে তাদের সংকেত শুনে। সেজন্যই বললাম শুরুতেই যে গোলকুন্ডা ফোর্ট হচ্ছে একটা শব্দের মায়াজাল বোনা হয়েছে এই গোলকুন্ডা ফোর্টে, অর্থাৎ যে শব্দবিজ্ঞান, সাউন্ড সায়েন্স বা অ্যাকোয়াস্টিক সায়েন্স, সেই বিজ্ঞানকে কাজে লাগিয়ে এই গোলকুন্ডা ফোর্টকে কিন্তু তৈরি করা হয়েছে। যেখানে দাঁড়িয়ে আছি এই অংশ থেকে এই এলাম্মা টেম্পলের সামনে দেখা যাচ্ছে। তবে যদি দেখাই এই যে গেট, আর ঠিক এটার মধ্যে দিয়ে যদি তুমি দেখো
এই যে সিঁড়ি করা আছে ধাপে ধাপে, আমরা এসেছিলাম র্যাম্পের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে উপরে উঠেছিলাম, আর এখানে ঘোরার পরে আমাদেরকে নেমে যেতে হবে এই দিকে সিঁড়ি ধরে ধরে। সিঁড়ি দিয়ে নামলেই পড়বে সেই শাহী মহল, জাজমেন্টাল হল আর মেহফিল খানা। পারিজাত এর সবকিছুরই তুলে ধরবে গোলকুন্ডা দুর্গের শব্দের মায়াজালের দ্বিতীয় পর্বে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর অপরকেও সুস্থ রাখুন।